অবস্থা সবাই? তোমরা কেমন আছো? একটু শোনা যাচ্ছে কিনা কষ্ট করে আমাকে জানাও তো। এই পৃথিবীর মানুষ নয়, মানুষ নয়, মোদের হৃদয়। একটু শোনা যাচ্ছে কিনা জানাও কষ্ট করে আমাকে। আর একটু কষ্ট করে আমাদের ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দাও। একটু কষ্ট করে আমাদের ক্লাসটা একটু কষ্ট করে share করো। একটু কষ্ট করে ক্লাসগুলো শেয়ার করে দাও। একটু শোনা যাচ্ছে কিনা আমাদেরকে কষ্ট করে একটু জানাও আমাকে। আর লাইট প্রবলেম হচ্ছে কিনা আজকে ক্লাসে, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ক্লাসে কোনো লাইট প্রবলেম হচ্ছে কিনা জিনিসটা একটু জানাও। একটু জানাও কষ্ট করে প্রবলেম হচ্ছে কিনা। একটু কমেন্টগুলো চেক করি। একটু জানাও, আমি তো এখানে কারো কমেন্ট পাইলাম না। একটু গ্রুপে বলে দাও তো একটু তাড়াতাড়ি আসার জন্য সবাইকে। শান্তনু, একটু সবাইকে মেনশন করে দাও, একটু গ্রুপে বলে দাও সবাইকে তাড়াতাড়ি আসার জন্য, কারণ সবাই না আসলে তো ক্লাস শুরু করতে পারছি না। স্যার কলমটা কই? দেখি কয়জন আসছে, আমরা শুরু করতে পারি কিনা দেখি। এসপি কোচিং মানবিক, ওকে আমরা দেখি কতজন আসছে, শুরু করে দিচ্ছি আমরা। একটু বলে দাও। হ্যাঁ শান্তনু নমস্কার স্যার। একটু কষ্ট করে সবাই পোস্টে শেয়ার করো। আমরা আর 1 মিনিটের মধ্যে শুরু করতেছি, 1 মিনিট। ব্লার হচ্ছে কিনা এখনো? ব্লার হচ্ছে।
হ্যাঁ সাধন দাস শেয়ার ডান। আচ্ছা আমাদের ব্লার হওয়ার প্রবলেমটা এখন হচ্ছে কিনা একটু জানাও তো, কষ্ট করে একটু জানাও। আচ্ছা আজকে ক্লাসে আমার একজন প্রিয় স্যার নিউটন কান্তি দে স্যার, আপনাকে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। আশীর্বাদ করবেন স্যার, উনিও আছেন। উনি বর্তমানে হচ্ছে রেক্সার পাবলিকেশনের রাইটার। আমার দেখা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যদি লিস্ট করি তার মধ্যে 1 নম্বরে হচ্ছে উনি। ধন্যবাদ স্যার আপনাকে অনেক। আচ্ছা আচ্ছা আমরা শুরু করলাম। দেখো কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে? ওকে, আমরা আগে 2টা উৎপাদন বিধি পড়ছি, একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে? তাহলে আজকে আমরা 3 নম্বরটা আলোচনা করবো, একটা হচ্ছে কি কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো দেখো কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে? অন্যান্য অবস্থা কি থেকে? স্থির থেকে শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয় মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে। আগে আমরা বলছিলাম যে ক্রমবর্ধমান কখন হবে? বর্ধমান হবে যে কখন? যখন বেশি হারে বাড়লে তখন হবে যে ক্রমবর্ধমান, আর একই হারে বাড়লে তখন হবে যে সমানুপাতিক। আমরা গত ক্লাসে এই 2টা পড়ছি। তাহলে এবার যদি কম হয় তাহলে তাকে আমরা বলবো যে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের ফরহাদ স্যার। তো ফরহাদ স্যার হচ্ছে কৃষিকাজ করতেছে, ঠিক আছে? তো ফরহাদ স্যার একজন মানুষ হচ্ছে 50 মণ কি উৎপাদন করতেছে? ধান উৎপাদন করছে। তো উনি যখন কাজ করতেছে সেটা দেখে মহিম স্যার একটু করোনা হয়েছে। মহিম স্যার হচ্ছে কি ওই অবস্থায় ওনার সাথে কাজ করা শুরু করলো। তার মানে ওনারা কয়জন? 2 জন। তাহলে একজন যদি 50 মণ উৎপাদন করে তাহলে 2 জনে উৎপাদন করা হচ্ছে 100 মণ। কিন্তু ওনারা উৎপাদন করছে কয় মণ? 90 মণ। কয় মণ? 90 মণ। তবে দেখেন যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? কম হারে বাড়ছে না? তার চেয়ে যে কম হারে বাড়ছে এটাকে বলে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে? এখন দেখেন এখানে কয়জন? সঞ্জয় স্যারও দেখলো যে এরা 2 জন কাজ করতেছে। সঞ্জয় স্যারও বললো যদি আমি একটু তাড়াতাড়ি আমিও কাজ করে দিই তাহলে কাজটা শেষ করে আমরা সবাই একসাথে বাড়িতে যেতে পারবো। তার মানে এখানে কয়জন? 3 জন। তাহলে 3 জনে প্রথম জন যদি 50 মণ উৎপাদন করে তাহলে 3 50 আমাদের উৎপাদন করা কত হচ্ছে? 150 মণ। কিন্তু ওনারা উৎপাদন করছে কত মণ? 120 মণ। তার মানে যে হারে উৎপাদন করার কথা তার চেয়ে কি হারে করছে? কম হারে। এই যে কম হারে যে করছে এই জন্য এটাকে আমরা বলতেছি কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমি আবার বলতেছি, ফরহাদ স্যার একজন উৎপাদন করলো যে 50 মণ, তার মানে এরপর মহিম স্যার এড হলো, তাহলে ফরহাদ ভাই এবং মহিম স্যার 2 জন, তাহলে 2 জনে উৎপাদন করার কথা হচ্ছে 50 মণ করে, 2 জন হচ্ছে 100 মণ। কিন্তু ওই যে ওনারা 2 জনে কথাবার্তা বলতেছে এই কারণে 50 মান উৎপাদন আকারে উৎপাদন করছে কয় মণ? 90 মণ। তার মানে দেখেন তো যে হারে বাড়া কথা তার চেয়ে কি হারে বাড়ছে? কম হারে বাড়ছে। এরপর ওনাদেরকে দেখে সঞ্জয় স্যারও কি হলো? এড হলো। তো এখন 3 জনে 3 50 150 মণ উৎপাদন করার কথা, কিন্তু ওই যে অনেকদিন পর 3 জন একসাথে হয়েছে, ওনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছে যার কারণে 150 মান উৎপাদন আকারে উৎপাদন করছে কত মণ? 120 মণ। তার মানে দেখো যে হারে উৎপাদন করার কথা তার চেয়ে কি হারে করছে? কম হারে। এই জন্য আমরা এটা বলতেছি কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই জিনিসটা কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাও। আর কেউ চাইলে এসএস নিতে হলে এসএস নিয়ে ফেলো। খরগোশন, হ্যাঁ ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট করে শেয়ার করে দাও। তোমরা পোস্টে শেয়ার করবা, এমনি কাউকে মেনশন দেওয়ার দরকার নেই। তোমরা পোস্টে শেয়ার করলে সবাই দেখতে পাবে। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। শ্রাবণ চৌধুরী, নাই স্যার। বাকিরা জানান প্রবলেম আছে কিনা। অর্ঘসেন, হ্যাঁ স্যার নমস্কার। ওকে, বাকিরা জানান। জান্নাতুল নাইমা স্যার পাশে আপনিও চাষ করলে আর একটু ভালো হইতো। হ্যাঁ নেক্সট টাইম আমিও করব, সমস্যা নেই। কৃষকরা কাজ করছে বলে আমরা খেতে পারছি। কৃষকরা যদি কাল থেকে চাষাবাদ বন্ধ করে দেয় আমরা হচ্ছে না খেয়ে মারা যাব। সুতরাং কৃষকদেরকে সম্মান করতে হবে। এই সম্মানের জায়গা থেকে হচ্ছে আমি এদেরকে কৃষক বানিয়েছি। এতটুকুতে কারো প্রবলেম আছে কিনা জানান। ক্লিয়ার স্যার, জান্নাতুল নাইমা ক্লিয়ার। বাকিরা জানান। ক্লিয়ার স্যার, বাকিরা জানাও একটু তাড়াতাড়ি। ওকে, সবার কারো প্রবলেম নেই।
ঠিক আছে, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আমি একটা সূচি তৈরি করলাম। দেখো আমি একটা সূচি তৈরি করলাম। দেখো এখানে একজন মানুষ 50 মন উৎপাদন করতেছে, তাহলে 2 জন উৎপাদন করা কত হচ্ছে, কত মন, 100 মন। কিন্তু ওনারা 100 মন না করে করছে কয় মন, 90 মন। তার মানে যে হারে বাড়ার কথা তার চেয়ে কম হারে বাড়ছে। তাহলে 3 জন 3 50 150 মন উৎপাদন করার কথা, কিন্তু করছে কত মন, 120 মন, সরি 120 মন। তার মানে যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে, কম হারে বাড়ছে। 4 জন হলে 4 50 কত হবার কথা, 200, কিন্তু করে ফেলছে কত, 140। তার মানে দেখো যে হারে বাড়ার কথা সে হারে কি বাড়ছে, বাড়ে নাই। এই জন্য এটাকে বলা হয় কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। যে হারে বাড়ার কথা তার চেয়ে কম হারে বাড়লে তাকে আমরা বলবো যে কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, এখন দেখেন জিনিসটা এখানে কিরকম হবে। এখানে প্রান্তিক উৎপাদন বিধি সূত্র আছে, আমি সূত্রতে যাচ্ছি না, এত ওদিক দিকে যাওয়ার দরকার নাই। আমি জাস্ট তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি। টেকনিকটা কি, তোমাদের যখন এমপি অঙ্কন করতে, এমপি বের করতে বলবে, তোমরা টিপি বরাবর আসবা। আসার পর প্রথম টিপির যে মানটা থাকবে সেটা বরাবর লিখে দিবা। দেখছো 50 মন আছে, আমি 50 মন এখানে বরাবর লিখে দিছি। আশা করি কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, এরপর দেখেন কিন্তু দ্বিতীয়বার কি আপনি বরাবর লিখে দিবেন না, দ্বিতীয়বার তুমি কি করবা, তুমি নিচ থেকে উপরটা বাদ দিবা। তাহলে 90 থেকে 50 গেলে কত, 40। ক্লিয়ার? ওকে, এরপর পরেরটাও নিচ থেকে উপরটা বাদ দাও। 120 থেকে 90 বাদ দিলে কত, 30। এরপর আবার নিচ থেকে উপরটা বাদ দাও। 140 থেকে 120 বাদ দিলে কত, 20। তার মানে দেখেন প্রান্তিক উৎপাদন মান আস্তে আস্তে কমে গেছে, 50 40 30 20 আস্তে আস্তে কমে গেছে না। এই যে আস্তে আস্তে যে কমে গেছে সেটাকে আমরা বলবো যে কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তার মানে আমরা সবসময় সিদ্ধান্ত দিব যে কার উপর ভিত্তি করে, এমপির উপর ভিত্তি করে। সবসময় সিদ্ধান্ত দিব যে কোন উৎপাদন বিধি সেটা কার উপর ভিত্তি করে, এমপির উপর ভিত্তি করে। এমপির মান আস্তে আস্তে বাড়লে ক্রমবদ্ধ মান, এমপির মান যদি সবসময় একই থাকে তার নাম হবে যে সমানুপাতিক। আর এমপির মান যদি আস্তে আস্তে কমে যায় তাকে বলবো যে কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তার মানে আমরা এইভাবে একভাবে বুঝবো, মানে যে হারে বাড়ে তার চেয়ে যদি কম হারে বাড়ে তাকে আমরা বলবো কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ওইটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম কি, এমপি দেখে। এমপির মান যদি আস্তে আস্তে কমে যায় কম হ্রাসমান, আস্তে আস্তে বাড়লে ক্রমবর্ধমান, আর যদি একই থাকে তাকে বলা হয় সমানুপাতিক। আশা করি এত দূরে কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে কিনা তবু আমাকে একটু কষ্ট করে জানো। একটু কষ্ট করে দ্রুত জানাও। সাদিয়া সুলতানা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা জানান প্রবলেম আছে কিনা। একটু দ্রুত কমেন্ট করো। শ্রাবণ চৌধুরী নাই স্যার। ওকে, আমরা আজকে খুব দ্রুত শেষ করব, খুব দ্রুত, যেহেতু আমাদের এমনি ক্লাসে পরীক্ষাও চলতেছে, খুব দ্রুত শেষ করব। আচ্ছা দেখো, তাহলে কারো যেহেতু প্রবলেম নেই তাহলে আমরা কোথায়, আমরা এখন চিত্র অঙ্কন করব। দেখো চিত্রটা কিভাবে অঙ্কন করব। ওকে, জিনিসটা দেখো, আমাকে ঘ নাম্বার কি বলছে, এমপি নির্ণয়। আমি এমপি নির্ণয় করে ফেলছি, ঠিক আছে। ঘ নাম্বারে বলছে টিপি ও এমপির কি নির্ণয় করো, চিত্র অঙ্কন করো, চিত্র অঙ্কন করো। তাহলে দেখো আমি যেটা চিত্র অঙ্কন করবো সবসময় মনে রাখবে সেটা কোথায় হবে, উপরে। তাহলে আমি টিপি চিত্র অঙ্কন করতেছি, টিপি কোথায় হবে, উপরে। টিপি চিত্র কোথায় হবে, উপরে, ঠিক আছে। এরপর দেখো শ্রম উপকরণ হচ্ছে কি, শ্রম। শ্রমকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এল। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে টিপির মান সর্বোচ্চ কত আছে, 140। আমরা 20-20 করে ব্যবধান নিতে পারি। তাহলে আমরা 20-20 করে ব্যবধান নিচ্ছি। 20 40 60 80 100 120 140। ক্লিয়ার? ওকে, এরপর আমরা নিচের দিকেও নিচ্ছি। নিচে দিয়ে কত, 4 জন। তাহলে আমরা নিচ্ছি 1 2 3 4। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি করব দেখো, আমরা জাস্ট এখন যোগ করব। দেখো দেখো এখানে 1 কত, 50, 1 50। দেখো 50 কোথায় আছে, 40 এবং 60 এর মাঝখানে 1 50। এখানে একটা বিন্দু, এটাকে আমরা দিলাম এ বিন্দু। ক্লিয়ার?
ওকে 2 কত 90, তাহলে 90 কোথায় আছে দেখেন তো, 100 এবং 80-র মাঝখানে কত 90, ঠিক আছে। ওকে জাস্ট 2, কোন বিন্দু বি বিন্দু। ওকে এবার দেখেন 3 কত 120, তাহলে 3 120, 120 বরাবরই আছে, আমি ওখান থেকে টেনে দিব কোন বিন্দু সি বিন্দু। ক্লিয়ার। ওকে 4 কত 140, 140 হচ্ছে এইখানে, এই 4 হচ্ছে এইখানে, ঠিক আছে। এখন আমরা সবগুলো বিন্দু কি করে দিব, যোগ করে দিব, জাস্ট 4টা বিন্দু যোগ করে দিব। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, টিপি। তাহলে চিত্র কি উৎপাদন হবে, চিত্র মোট উৎপাদন, উৎপাদন। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই, তবুও প্রবলেম আছে কিনা আমাকে কষ্ট করে একটু জানাও, একটু আছে কিনা জানো, দ্রুত জানাবা। একটু দ্রুত জানাও। আরোহী মজুমদার, প্রিয়ন্তী, ক্রিয়াস স্যার, সাদিয়া, সাদিয়া সুলতানা বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা, খুব দ্রুত। ওকে ক্লিয়ার, সাদিয়া সুলতানা বুঝছি, বাকিরা বলেন। সমস্যা নাই স্যার, শ্রাবণ চৌধুরী ওকে, নাই অর্ক, ক্লিয়ার স্যার। ওকে তাহলে আমরা প্রথমটা গেল, প্রথম আমাকে কি অঙ্কন করতে বলছে, টিপি, আমি টিপি অঙ্কন করা শেষ। এখন আমরা কি অঙ্কন করব, এমপি। তাহলে দেখো এমপিটা আমরা কিভাবে অঙ্কন করি, সেম টিপির মতো। তাহলে আমি কি বললাম তোমাদেরকে, আমরা যেটা অঙ্কন করব সেটা সবসময় কোথায় লিখবো, উপরে। যেটা অঙ্কন করব সেটা সবসময় কোথায় অঙ্কন করব, উপরে। তাহলে আমি উপরে লিখলাম যে এমপি, ঠিক আছে, উপরে হচ্ছে এমপি। ওকে দেখো এমপির মান সর্বোচ্চ কত আছে 50, তাহলে আমরা 10 10 করে নিতে পারি, আর নিচে লিখবো যে হচ্ছে এল, নিচে লিখবো হচ্ছে এল। তাহলে আমরা এদিকে 10 10 করে নিতে পারি, তাহলে 5টা টান নিলে হচ্ছে 10 20 30 40 50, ঠিক আছে। ওকে এরপর দেখো শ্রম কয়জন, 4 জন, তাহলে আমরা 4 পর্যন্ত নিলাম, 1 2 3 4, ঠিক আছে। ওকে তাহলে আগের মতো, আগের মতো জাস্ট দেখো আগের মতোই সেম কাজ। হ্যাঁ দেখো 1 কত 50, 1 50, দেখো তো এই 50 এখানে 1 কোথায়, এই জায়গা থেকে উঠবে, এখানে আমরা কি লিখবো, এ বিন্দু। ক্লিয়ার। ওকে 2 কত 40, ঠিক আছে। ওকে 2 40, এই 40 এই 2, কোন বিন্দু, বি বিন্দু, ঠিক আছে। 3 30, ঠিক আছে। তাহলে 30 কোথায়, এখানে, 3 কোথায়, এখানে, সি বিন্দু। ওকে 4 কত, 4 হচ্ছে কত 20, এই 20 এই 4, ঠিক আছে। এটা হচ্ছে কোন বিন্দু, আমাদের ডি বিন্দু। তাহলে আমরা এখন কি করব, এ বি সি ডি কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমরা যোগ করে দিচ্ছি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা হবে কি এমপি। তাহলে চিত্রের নাম কি হবে, চিত্র প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন, ঠিক আছে। আশা করি কারো কোনো প্রবলেম নাই। তুমি জাস্ট একটা জিনিসে মনে রাখবা, আমরা যেটা অঙ্কন করব সেটা থাকবে যে কি উপরে, আর শ্রমের পরিমাণ এলটা থাকবে যে নিচে। আর কারো প্রয়োজন হলে আপনি একটা অ্যাসেস নিয়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে সময় দিলাম 1 মিনিট। আশা করি কারো কোনো প্রবলেম নেই, তবুও প্রবলেম থাকলে জানাও, একটু প্রবলেম আছে কিনা জানাও কষ্ট করে। আর যারা এখনো শেয়ার করো না কষ্ট করে শেয়ার করে দাও। আর কে কে শেয়ার করছে একটু আমাকে বলো, একটু তোমাদের নামগুলো শুনতে যাচ্ছি। সাধন দাস শেয়ার করছেন, ধন্যবাদ। বাকিরা কে কে শেয়ার করছেন জানান, অনেকে শেয়ার করছেন। পোস্টে শেয়ার করবা, পোস্টে শেয়ার করলে এটা সবাই পেয়ে যাবে, ঠিক আছে, কারো কোনো প্রবলেম নাই।
সাদিয়া সুলতানা বুশি। বাকিরা কারো কেউ কমেন্ট করছেন না কেন? ওকে, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো কি বলছে এখানে, বলছে যে কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ। বলছে কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি হয়, প্রয়োগ হয়। তাহলে আমি লিখলাম বিধিটির প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়। প্রথম কথা হচ্ছে বনজ ক্ষেত্রে। বনজ ক্ষেত্রে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ হয়। কেমনে হয় আমি আপনাদেরকে বলি। ধরেন এটা হচ্ছে একটা বন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে, ওকে। এখন দেখেন প্রাথমিক পর্যায়ে, প্রথম পর্যায়ে দেখেন এখান থেকে এখানে যেতে আমার গাড়ি ভাড়া লাগবে ধরো 500 টাকা। কত টাকা? 500 টাকা। তাহলে প্রথম পর্যায়ে আমার খরচ হচ্ছে, ধরো আমি গাড়ি ভাড়া 500, সব মিলে আমি খরচ ধরলাম হচ্ছে 5000। কিন্তু আমি ওই দিন গাছ কেটে ইনকাম করছি হচ্ছে 8000। তার মানে আমার আয় 8000, ব্যয় হচ্ছে কত? 5000। তাহলে আমার লাভ হচ্ছে কত? 1000 টাকা। 3000 টাকা আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে ধরো আমার প্রথম দিন, ঠিক আছে। দ্বিতীয় দিন আমি আরো একটু ভিতরে গভীরে গেলাম। তাহলে গভীরে গেলে আমার গাড়ি ভাড়া এখন বেশি লাগবে, দূরত্ব বাড়ছে। তাহলে ধরো ও আমার থেকে এখন খুঁজতেছে কত, ধরেন আমার 800 টাকা খুঁজতেছে দ্বিতীয় দিন। তাহলে আমার খরচ বেড়ে যাচ্ছে। দেখেন দ্বিতীয় দিন কি হলো, আমার গাছ কেটে আমি পাইলাম যে 8000 টাকা, কিন্তু আমার খরচ বেড়ে গেছে কত? 5000। তাহলে 5300 বেড়ে গেছে। তাহলে আমার লাভ কমতেছে কিনা দেখো তো। লাভ কমে হয়ে যাচ্ছে কি 2700 টাকা। তাহলে দ্বিতীয় দিন আমার লাভ কি হয়ে গেছে? কমে গেছে। তুমি কি বুঝতেছো? যত আমরা বনের ভিতর দিকে যাচ্ছি তত আমাদের খরচ বেড়ে যাচ্ছে, তার মানে লাভটা কমে যাচ্ছে। এই যে লাভটা কমে যাচ্ছে এটাকে বলা হয় কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আচ্ছা আমরা তৃতীয় দিন দেখি। তৃতীয় দিন কি হয় দেখেন। তৃতীয় দিন, হ্যাঁ আমি আরো বনের ভিতরে গেলাম। ও বলছে ভাই আমি এবার 1000 টাকা ছাড়া যাবো না, বনের ভিতরে আমি আর 1000 টাকা ছাড়া যাবো না। তাহলে দেখেন তৃতীয় দিন কি হলো। তৃতীয় দিন হচ্ছে আমার না কালো কালি, ঠিক আছে। তৃতীয় দিন কি হলো দেখেন। তৃতীয় দিন আমি কিন্তু গাছ কেটে পাইছি সেম 8000 টাকা, ঠিক আছে, ওকে। কিন্তু আমার এখানে খরচ হয়ে গেছে কত? আগে তোরা 200 টাকা বাড়ছে, 5500 টাকা খরচ হয়ে গেছে। তাহলে বলেন আমার লাভ হয়েছে কত এখন? 2500 টাকা। তাহলে দেখো প্রথমবার আমার লাভ হয়েছে 3000। প্রথমবার আমার লাভ হয়েছে কত? 3000, ঠিক আছে। দ্বিতীয় দিন আমার লাভ হয়েছে 2700। তৃতীয় দিন আমার লাভ হচ্ছে কত? 2500। তাহলে দেখেন লাভের পরিমাণ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে লাভের পরিমাণ, সেই জন্য বলা হয় যে বনজ ক্ষেত্রে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি হয়? প্রয়োগ হয়। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা জানো, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। মুদ্রা কারণটা হচ্ছে তুমি পড়াটা বুঝলেই হলো। বুঝছো কিনা দেখো, বনের ভিতরে যত যাবে তত তোমার খরচ বেড়ে যাবে, আর খরচ বেড়ে গেলে তোমার লাভটা কি হয়ে যাবে? কমে যাবে। এই যে লাভ কমে যাচ্ছে এটাকে বলা হয় কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এতটুকু বুঝছো কিনা আমাকে জানো। এতটুকু বুঝছো কিনা জানো। বনজ ক্ষেত্রে কেমনে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। একটু কারো প্রবলেম আছে কিনা দেখেন। হ্যাঁ মহিম স্যার, শ্রাবণ চৌধুরী শেয়ার ডান, ওকে। একটু জানান প্রবলেম আছে কিনা জানান। ওকে, কারো কোনো প্রবলেম নাই, ওকে, ঠিক আছে। নেক্সট তাহলে আমরা গেল, এটা গেছে। এরপর দেখেন এটা গেল, ওকে। এবার আসি, হ্যাঁ দেখো মৎস্য ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে আপনাদের পুকুর, ঠিক আছে। আপনি প্রথমবার ওটাতে জাল ফেলেন, দেখবেন যে আপনি মাছ পাবেন বেশি। প্রথমবার মাছ পাবেন কি বেশি, ধরেন এখানে প্রথমবার মাছ পাইছেন হচ্ছে আপনি 100 মণ, ঠিক আছে, ওকে। আপনি এবার দ্বিতীয়বার আবার জাল ফেলেন, তো আপনি মাছ কিন্তু আগের মতো 100 মণ পাবেন না, আপনি মাছ পাবেন ধরেন এবার হচ্ছে 90 মণ, ঠিক আছে। এরপর ধরেন আবার তৃতীয়বার আপনি আবার জাল ফেলেন, তাহলে দেখবেন যে মাছ পাচ্ছে 50 মণ, ঠিক আছে। এরপর যদি আবার চতুর্থবার আপনি পুকুরে জাল ফেলেন, তাহলে কি হবে? আপনি ধরেন মাছ পাইবেন যে 10 মণ, ঠিক আছে। পরের বার যদি আপনি জাল ফেলেন, তাই একটা নাও পেতে পারেন, পেতেও পারেন, নাও পেতে পারেন। তবে দেখেন আপনি যতবার জমিতে জাল দিচ্ছেন, পুকুরে জাল দিচ্ছেন, ততবার মাছ আস্তে আস্তে কি পাচ্ছেন? কম পাচ্ছেন। এই জন্য বলা হয় যে মৎস্য ক্ষেত্র কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কি হয়? প্রয়োগ হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন খনিজ ক্ষেত্রে, এটা তো ধরেন খনি তো এরকমই হয়, আমি তোমাদেরকে দেখাই। জাস্ট এটা ধরো আমাদের ভূগর্ভস্থ মাটি, তো মাটির নিচেই তো এভাবে থাকে,
এভাবে খনিজ সম্পদগুলো থাকে, ঠিক আছে? আমি জাস্ট এভাবে বললাম যে খনিজ সম্পদগুলো এখানেই থাকে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন প্রথম দিকে কি হবে? আপনি ধরেন প্রথম দিকে আপনি জিনিস পাবেন যে বেশি, তার মানে প্রথম দিকে আপনার শ্রম কম লাগবে, শ্রম লাগবে ধরেন 5,000 টাকার, ঠিক আছে? কিন্তু আপনি ধরেন এখান থেকে জিনিস পাইছেন যে 20,000 টাকার। কত টাকার পাইছেন? 20,000 টাকার। তাহলে প্রথম দিকে আপনি শ্রম খনি থেকে উত্তোলন করছেন 20,000 টাকার, কিন্তু আপনার শ্রম বাবদ ব্যয় হয়েছে কত? 5,000 টাকা। তার মানে আপনার কত টাকা লাভ হয়েছে? আপনার 15,000 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? ওকে, এখন দেখেন আপনি দ্বিতীয় দিন, এটা তো প্রথম গেল। এখন দেখেন দ্বিতীয়বার আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। দ্বিতীয়বার আপনি আরো গভীরে আসলেন, ঠিক আছে? তাহলে এখন দেখেন আপনি সেমে পাচ্ছেন, ধরেন আপনি এখান থেকে কয়লা পাইছেন 20,000 টাকার, ঠিক আছে? কিন্তু আপনার শ্রম বাবদ চলে গেল হচ্ছে কত? এখন ভিতরে মানুষ বেশি লাগবে, কারণ মানুষ তো এগুলো এখান থেকে উপরের দিকে তুলবে, যে শ্রমিকের বেতন বেশি যাবে, আপনার শ্রমিক বেশি লাগবে। এখানে ধরেন আপনার চলে গেল হচ্ছে 8,000। তার মানে দেখেন তো আপনার এখানে লাভ কত হবে? এখানে লাভ হবে যে আপনার কত? 12,000 টাকা। দেখছেন আস্তে আস্তে লাভ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এখন দেখেন তৃতীয় দিন, ধরেন আপনাকে সেম দিন তৃতীয় দিন আবার আপনি খনিতে কাজ করতে পাঠাইলেন, ঠিক আছে? খনিতে কাজ করতে পাঠালেন, তাহলে তৃতীয় দিনও আরো নিচে আসছে। তাহলে তৃতীয় দিন আপনি খনি থেকে কয়লা পাইলেন হচ্ছে 20,000 টাকার, ঠিক আছে? কিন্তু আপনার শ্রম বাবদ ব্যয় হয়ে গেছে কত? 12,000 টাকা। শ্রম বাবদ চলে গেছে কত? 12,000 টাকা। তার মানে আপনার লাভ হবে কত টাকা? দেখেন তো, আপনার লাভ হচ্ছে যে 8,000 টাকা, ঠিক আছে? তাহলে দেখেন আপনার লাভ সবসময় কি হয়ে যাচ্ছে? প্রথমবার লাভ হয়েছিল 15,000, এরপর লাভ হয়েছিল 12,000, এরপর লাভ হয়েছিল কত? 8,000। তার মানে দেখেন আপনার লাভের পরিমাণ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই যে বলছে যে খনিজ ক্ষেত্রেও কমলা হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ, বা অন্যভাবে বুঝাইতে পারে। আপনি প্রথম দিকে খনিতে জিনিস বেশি পাবেন, যত মাটির ভিতরে যাবেন তত আস্তে আস্তে কম পাবেন, একসময় গিয়ে নাও পেতে পারেন। ওটাও উদাহরণ দিতে পারে, এটাও উদাহরণ দিতে পারে, আপনি যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন, তার মধ্যে কোনো প্রবলেম নেই। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। যদিও থাকে আপনি আমাকে একটু কষ্ট করে কাইন্ডলি জানান প্রবলেম আছে কিনা। আমরা আরেকটা স্লাইডেই আমাদের ক্লাসটা শেষ করে দিব। একটু ছোট ক্লাস, একটু জানান প্রবলেম আছে কিনা। প্রবলেম আছে কিনা জানান। ওকে, কারো প্রবলেম নেই, ঠিক আছে। এবার দেখেন শিল্পক্ষেত্রে আমি এগুলো মুছে দিচ্ছি সব। দেখেন শিল্পক্ষেত্রে কি হয়, ধরেন এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের আয়তন, ঠিক আছে? এখানে আমার মানুষ বসতে পারবে যে, ধরেন এটা ধারণ ক্ষমতা হচ্ছে 100 জন। কতজন? 100 জন, ঠিক আছে? এটা ধারণ ক্ষমতা। তার মানে আমি দেখেন এখানে মানুষ রাখলাম ধরেন প্রথমে 50, ঠিক আছে? আমার উৎপাদন বাড়লো। এরপর আমি 80 দিলাম, উৎপাদন আরো বাড়লো। এরপর 100 দিলাম, উৎপাদন বাড়লো। কিন্তু আমার ধারণ ক্ষমতা 100 জন, আমি যদি এখানে 120 জন দিয়ে ফেলি, তাহলে উৎপাদন যে হারে বাড়ার কথা সে হারে বাড়বে না, বরঞ্চ আরো কি হয়ে যাবে? কমে যাবে। কারণ কাজ করার যদি পরিবেশ না থাকে, শ্রমিকরা কি ভালোভাবে কাজ করতে পারবে? কখনোই ভালোভাবে কাজ করতে পারবে না। আর যদি ভালোভাবে কাজ করতে না পারে, আমার উৎপাদন কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে? আমি আরো 10 জন বাড়ানো 130 জন, তার মানে উৎপাদন বাড়ার কথা, কিন্তু না বেড়ে উল্টা আরো কি হয়ে যাবে? কমে যাবে। কারণ কি? আপনার পরিবেশ না থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। আমি আশা করি বুঝাইতে পারছি। আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে যাবে। কারণ এটা ধারণ ক্ষমতা কতজন? 100 জন। আপনি 100 জনের চেয়ে যদি বেশি ওখানে কি করেন? শ্রমিক নিয়োগ দেন, তাহলে রুমের আয়তন তো আর বাড়ছে না। রুমের আয়তন যদি না বাড়ে, তাহলে আপনার উৎপাদন না বেড়ে আরো কি হয়ে যাবে? কমে যাবে। কারণ শ্রমিকরা যদি একদম ভালো একটা পরিবেশ না পায়, কখনো কাজ করতে পারবে না। তো কাজ যদি ভালোভাবে করতে না পারে, তাহলে আমাদের উৎপাদন কি হয়ে যাবে? কমে যাবে। আর উৎপাদন কমে গেলেই সেটাকে বলবো যে কি? কমলা হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। প্রথমে ঠিক ছিল, রুমে যতক্ষণ ধারণ ক্ষমতা ঠিক ছিল ততক্ষণ আমি হচ্ছে শ্রমিক বাড়াইছি, উৎপাদন কি পাইছে? বৃদ্ধি পাইছে। দেখছো প্রথম দিকে বাড়ছিল, কিন্তু প্রথম দিকে কি বাড়ছে, কিন্তু রুমের ধারণ ক্ষমতা যখন ক্রস হয়ে গেছে, তখন উৎপাদন না বেড়ে কি হয়ে গেছে? কমে গেছে। উৎপাদন না বেড়ে
কমে গেছে। এই যে কমে গেছে সেই জন্য বলা যায় যে মানে শিল্পক্ষেত্র কি কম হ্রাস পান প্রান্তিক উৎপাদন বিধি কি হয় প্রয়োগ হয়। আশা করি কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে আপনি আমাকে কষ্ট করে একটু জানান। ঠিক আছে, আমি আমার মতো করে বুঝাচ্ছি, আপনাকে যে বইয়ের মতো করে খুব পড়তে হবে এরকম কোনো কথা নেই, কারণ এখানে অর্থনীতি অনেক রাইটারের বই আছে, এক এক রাইটার এক একভাবে লিখছে। মোদ্দা কথাটা হচ্ছে আপনি পড়াটা বুঝলেই হলো। একটু জানান বুঝছেন কিনা। আরোহী মজুমদার ক্লিয়ার স্যার, বাকিরা জানান। ওকে, কারো কোনো প্রবলেম নেই? ঠিক আছে, ওকে ওকে নেক্সট দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। দেখো বিধিটির ব্যতিক্রম। দেখো বলছে উৎপাদন পর্যায়। আমরা কি বললাম? জমিতে কম হ্রাস পান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। দেখেন আপনি প্রথম বছর শ্রম বাড়াইছেন, আপনার ধরেন 100 মন হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় বছর কিন্তু এটা দাপ করে কমে না। দ্বিতীয় বছর ধরেন 105 মনও হইতে পারে, কিন্তু তৃতীয় বছর থেকে ধরেন আপনি কমতে পারে, তখন আপনার হচ্ছে কি আপনার হচ্ছে ধরেন এটা 90 হয়ে গেল। হ্যাঁ, তৃতীয় বছর থেকে আপনার কমতে পারে, এটা 90 হয়ে গেল। চতুর্থ বছর 80 হয়ে গেল, ঠিক আছে। কিন্তু দেখেন প্রাথমিক পর্যায়ে মানে প্রথম দিকে কিন্তু সহজে কমে না উৎপাদন। প্রথম 1 বছর 2 বছর কিন্তু ঠিক থাকে বা বাড়তেও পারে। এর জন্য বলছে কি প্রাথমিক পর্যায়ে উৎপাদনের কোন পর্যায়ে? প্রাথমিক পর্যায়ে কম হ্রাস পান প্রান্তিক উৎপাদন বিধির কি হয়? ব্যতিক্রম হয় প্রাথমিক পর্যায়ে। বুঝছেন? আপনি প্রথম বছর একটা ধান চাষ করলেন, আপনার 100 মন হয়েছে, পরের বছর দাপ করে এটা কমে যাবে না, পরের বছর হয়তো 100 বরাবর থাকতে পারে বা বাড়তেও পারে, ঠিক আছে। এর জন্য বলছে যে প্রাথমিক পর্যায়ে এটার কি হয়? ব্যতিক্রম হয়। কিন্তু আপনি ক্রমান্বয়ে কয়েক বছর চাষ করলে তখন উৎপাদন না বেড়ে কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু প্রথম দিকে হবে না, এরপর হবে যে এই যে বলছে প্রাথমিক পর্যায়ে এটা কি হয়? ব্যতিক্রম হয়, ঠিক আছে। চাষ পদ্ধতি। এবার দেখেন 2 নাম্বার চাষ পদ্ধতি। আমরা আগে কোন পদ্ধতিতে চাষ করতাম? সনাতন পদ্ধতিতে। এখন আমরা যদি সনাতন পদ্ধতির পরিবর্তে আমরা যদি এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি, এখন যদি আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি তাহলে আমরা উৎপাদন না বেড়ে কি হয়ে যেতে পারে? বেড়ে যেতে পারে। কথা কি বলতে পারছি? উৎপাদন না কমে বেড়ে যেতে পারে, ঠিক আছে। তার মানে তখন দেখো তাহলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে তখন এই বিধিটার কি হবে? ব্যতিক্রম হবে। ক্লিয়ার? ওকে। এবার দেখো অন্যান্য উপাদানের কি পরিমাণ। আমরা ধরো আগে যে বীজ বা কীটনাশক ব্যবহার করতাম তার চেয়ে যদি আধুনিক মানের বীজ বা উন্নত মানের বীজ কীটনাশক ব্যবহার করি তাহলে আমার উৎপাদন না কমে উৎপাদন কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটাকে বলা হয় কি? উন্নত বীজ কীটনাশক প্রয়োগ করলে, কীটনাশক সার প্রয়োগ করলে, সরি সার হয়ে যাচ্ছে, সার, ঠিক আছে। কীটনাশক বা কি সার প্রয়োগ করলে আমাদের উৎপাদন না কমে উল্টো কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে অন্যান্য উপাদানের পরিমাণে যদি আমরা পরিবর্তন করি তখন কম হ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হবে, ঠিক আছে। ওকে। এবার দেখেন প্রাকৃতিক কারণ। আপনি দেখবেন প্রত্যেক বছর বন্যা হয়, ঠিক আছে। তো বন্যার সময় পাহাড়ি অঞ্চল থেকে কি আসে? পানি আসে। তখন শুধু পানি আসে না, পানির সাথে মাছও আসে, ব্যাঙও আসে, সাপও আসে, অনেক কিছু আসে। তার মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যে মাটি সেটা ধুয়ে পানির সাথে চলে আসে। আপনি একটু বন্যা হলে একটু জিনিস লক্ষ্য করবেন যে পানিগুলো একটু হচ্ছে ঘোরাটে টাইপের হয়, ঠিক আছে। এখন কয়েকদিন যাওয়ার পর পানিগুলো যখন এক জায়গায় এসে জমাট বেঁধে থাকে, পানিগুলো কি হয়ে যায়? রোদের তাপে বা কিছু হচ্ছে ভূগর্ভস্থে চলে যায়, কিছু হচ্ছে সূর্যের আলো বাষ্পীভূত হয়ে উপরের দিকে চলে যায়। তো মাটি যেগুলো থাকে ওই যে ধুয়ে আসা মাটি সেগুলো হচ্ছে জমির উপর বসে যায়, যেটাকে আমরা বইয়ের ভাষায় বলে হচ্ছে কি? পলি। তাহলে যখন বন্যা হয়, জমিতে যখন পলি পড়ে তখন ওই বছর জমির উৎপাদন না কমে উল্টার কি হয়ে যায়? বেড়ে যায়। তখন সেটা আর ক্রম হ্রাসমান হয় না, তখন সেটা কি হয়ে যায়? ক্রমবর্ধমান। এর জন্য বলছে যে বিধিটি কি হবে? ব্যতিক্রম হবে। কখন? প্রাকৃতিক কারণে। ক্লিয়ার? ওকে। এবার দেখেন জমির আয়তন। আমরা বলছি যে একই জমিতে একই ফসল বারবার চাষ করলে উৎপাদন না বেড়ে যদি কমে যায় তার নাম হচ্ছে কি? কম হ্রাস পান প্রান্তিক উৎপাদন বিধি। কিন্তু আমরা যদি জমির আয়তন বড় করি, ধরেন চিটাগাঙ্গের ভাষায় যেটা বলে, ধরেন প্রথমটা আমাদের ছিল যে 10 গন্ডা, ঠিক আছে, 10 গন্ডা।
আমি যদি এটা পরিবর্তন করি, এটা যদি 15 গণনা করি, তাহলে আমার উৎপাদন কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে ব্যতিক্রম হচ্ছে নাকি হচ্ছে না? জমির আয়তন যদি আমি বড় করে ফেলি, সেটা আর ক্রমহ্রাসমান হচ্ছে না, সেটা কি হয়ে যাচ্ছে? ক্রমবর্ধমান। তার মানে জমির আয়তনের পরিবর্তনের কারণে ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে, এই জন্য বলছে বৃদ্ধিটি কি হবে? ব্যতিক্রম হবে। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। এরপরও প্রবলেম আছে কিনা জানান। ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা আছে, আমি ওটাও শেষ করে দিচ্ছি। দেখো, শ্রমের দক্ষতা। ধরেন আপনি এমন শ্রমিক দিলেন যারা প্রথম পর্যায়ে প্রথম দিকে কি ছিল? অদক্ষ ছিল। প্রথম দিকে কি ছিল? অদক্ষ। এরা পরবর্তী ধরে চাষ করতে করতে কি হয়ে গেছে? দক্ষ হয়ে গেছে। তার মানে প্রথম দিকে অদক্ষ থাকলে পরবর্তী যদি দক্ষ হয়ে যায়, তখন সেটা আর কি হবে না? ক্রমহ্রাসমান হবে না, তখন উৎপাদন কি হারে বাড়বে? ক্রমবর্ধমান হারে বাড়বে। তার মানে দেখেন তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যতিক্রম হচ্ছে কিনা। এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে জানান। এটা আমাদের একদম শেষের দিকে আছে আমরা ক্লাসের। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। তবে পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন আসে উৎপাদন বিধি থেকে, একটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে তিনটা না উৎপাদন বিধি, একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা হচ্ছে ক্রমহ্রাসমান, একটা হচ্ছে সমানুপাতিক। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়তো ক্রমবর্ধমান আসবে, না হলে ক্রমহ্রাসমান আসবে, সমানুপাতিকটা কম আসে। তো এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। আমি খুব সুন্দরভাবে আমার মতো করে বোঝার চেষ্টা করছি। এরপরেও কারো কোনো প্রবলেম থাকলে আপনি আপনার কমেন্টে জানান, আমি সলভ করে দিব। যেহেতু আমরা ক্লাস একদম শেষের দিকেই আছি, আপনি আমাকে কষ্ট করে একটু জানান। ওকে, আজকে ক্লাসে অনেকেই শেয়ার করছে। সাদিয়া সুলতানা, সমস্যা নেই স্যার, অসংখ্য ধন্যবাদ। বাকিরা একটু জানান প্রবলেম আছে কিনা। একটু জানান দ্রুত। আর কেউ চাইলে এটা এসএস নিয়ে রাখতে পারেন। স্যার জমির আয়তনটা একটু বুঝান শান্তনু। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে। আচ্ছা দেখো, জমির আয়তন আমরা বলছি একই জমিতে একই ফসল 12 বার চাষ করলে উৎপাদন না বেড়ে কি হয়? যদি কমে যায়, তার নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমরা এখানে প্রতিবার 10 ঘন্টা জমিতে চাষ করছি, ঠিক আছে? তাহলে উৎপাদন হবে আমার কি হয়ে গেছিল? কমে গেছিল। আমি যদি এখন জমির আয়তনটা বড় করে ফেলি, এটা 15 ঘন্টা করে ফেলি বা 20 ঘন্টা করে ফেলি, জমির আয়তন বড় করলে তখন কি আর ক্রমহ্রাসমান হবে? তখন সেটা হয়ে যাবে ক্রমবর্ধমান। ঠিক আছে? ধরেন 20 ঘন্টা জমিতে আমার ধান হইতো যে কত? প্রথমে হয়েছিল যে 100 মন, ঠিক আছে? তারপরে হয়েছে 80 মন, ঠিক আছে? তারপরে হয়েছে 70 মন, ঠিক আছে? কিন্তু আমি যখন জমির আয়তন বড় করছি, তখন 70 মন থেকে এটা দাপ করে বের হয়ে গেছে কত? আবার 110 বা 120 এরকম হয়ে গেছে। তার মানে দেখো তো কম থেকে বেড়ে গেছে না, এই জন্য এটাকে বলা হয় ক্রমবর্ধমান হয়ে যাবে যদি আমরা জমির আয়তন কি করি? বড় করি। ঠিক আছে? এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। শান্তনু সেন, বাকিরা জানান। তারপরে জমির আয়তন বড় করলে তখন সেটার ক্রমহ্রাসমান হবে না, তখন সেটা কি হয়ে যাবে? ক্রমবর্ধমান। আর কারো প্রবলেম আছে কিনা আপনি আমাকে একটু কষ্ট করে জানান। বুঝছো কিনা জানাও একটু দ্রুত। একটু দ্রুত জানাও, আমরা ক্লাসের শেষের দিকে একদম। ওকে শান্তনু, ধন্যবাদ। বাকিরা জানান বুঝছেন কিনা। ওকে, ঠিক আছে, কারো তেমন কোনো প্রবলেম নেই। জিনিসগুলো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি এবং সবাই যেহেতু বুঝছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ক্লাসটা শেয়ার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে যে পরীক্ষা তো আমাদের হচ্ছে এসপি কোচিং এ এখন হচ্ছে কি ফাইনাল মডেল টেস্ট চলছে, যেটা হচ্ছে একদম বোর্ড পরীক্ষার আলোকেই, এবং আমাদের খাতা এবং বোর্ড পরীক্ষার খাতার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একদম সেম। আমরা এই জিনিসটা কেন করলাম? কারণ আমরা যখন দেখি যে প্রত্যেক বছর কয়েকজন স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে, ভালো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে, কেন করে? কারণ হচ্ছে এখানের মধ্যে কিছু কমন বিষয় আছে, হয়তো রোল নাম্বার ভুল করে, না হলে রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে, না হলে হচ্ছে নবীর থেকে সেট কোড ভুল করে, এই জন্য হচ্ছে অনেকে খারাপ রেজাল্ট আসে। তো এই জন্য হচ্ছে
যাতে একজন স্টুডেন্ট এখান থেকে মানে সব দিক দিয়ে প্রিপারেশনটা সঠিকভাবে নিতে পারে। এই জন্য আমরা হচ্ছে পরীক্ষাটা ওইভাবেই নিচ্ছি। আমরা যদি এখানে নর্মালি ভাবে একটা শুধুমাত্র একটা সিল মেরে খাতায় নিতাম তাহলে আমাদের কষ্ট কম হতো, আমাদের টাকা বেঁচে যেত। কিন্তু আমরা আমাদের পকেটের দিকে না তাকিয়ে আমরা স্টুডেন্টের হচ্ছে আপনার কেরিয়ারের দিকে তাকাইছি, স্টুডেন্টের রেজাল্টের দিকে তাকিয়ে হচ্ছে আমরা এই খাতে অনেক বেশি টাকা খরচ করছি এবং পরীক্ষাটা হুবহু ওখানে যেভাবে খাতাগুলো মূল্যায়ন করা হবে আমরাও সেমভাবে খাতাগুলো মূল্যায়ন করব এবং প্রথম 10 জনকে আমরা একটু ভালো একটা পুরস্কারের আয়োজন করব, একটা ভালো বিদায় অনুষ্ঠানের আয়োজন করব। সবই ঠিক আছে। তার মানে আমাদের পরীক্ষা এখন শুরু হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। তো তোমরা যারা হচ্ছে অন্য জায়গায় পড়ো কিন্তু হচ্ছে পরীক্ষা দিতে চাচ্ছ তারা হচ্ছে কাইন্ডলি এখনো সময় আছে আমাদের কোচিং এ এসে আমাদের সাথে যোগাযোগ করে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, টাইম মেনে খাওয়া দাওয়া করো, টাইম মেনে ঘুমাও, টাইম মেনে পড়া করো। সবাই ভালো থাকবা, ভালো একটা রেজাল্ট করবা। সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য কি শুভকামনা রইলো। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকুই, নেক্সট কোনো ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকবা সবাই।